আজকের গল্প লেখিকা রিমা বিশ্বাসের অচিন্ত। রুম সার্ভিস থেকে গরম জল দিয়ে গেছে। ডিনার এখানে করবে কিনা তাও জিজ্ঞেস করলো। একটা অস্বস্তি নিয়ে শুভম বলেছে এখনো ঠিক করেনি, পরে জানাচ্ছে। রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বিছানায় শুয়ে কাচের জানলা দিয়ে দূর গগনের সূর্যর ছটার মেশামেশি আর পাহাড়ে সোনা রঙের মাখামাখির এক অপরূপ দৃশ্য। হুট করে প্ল্যান আর ঝপ করে চলে আসা। প্ল্যান করেছিল নালন্দা, তাতে হাতে যেন স্বর্গ পেয়েছিল শুভম। চেহারায়, চলনে, বলনে, বুদ্ধিতে, স্ট্যাটাসে যে মেয়ের জন্য শুভম প্রায় পাগল, যাকে প্রপোজ করার কথা অফিসের প্রথম দিন থেকে ভাবছে, সে নিজেই প্রস্তাব দিল, চলো একসঙ্গে পাহাড় দেখে আসি। আর এই প্রস্তাব পাওয়ার আগ মুহূর্তে শুভম জানতো না এরকম কোনো অভিনব ঘটনা ওর সঙ্গে ঘটতে চলেছে। কারণ বাড়ি থেকে সে সময় বুলা পিসির আত্মীয় ঘেটু বাবুর মেয়ে পদ্মাবতীর সঙ্গে বিয়ে ঠিক করতে ব্যস্ত মা বাবা। বয়স ৩০, কুষ্ঠি বিচার করে দেখা হয়েছে জন্মছকের সপ্তম ঘরে শনি নিচস্থ। এতে বিবাহে বিলম্বের যোগ হয়। মা ঘটক লাগিয়ে পাত্রীর খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু ফল মিলছে না। কুষ্ঠি মিললে পাত্রী পছন্দ হয় না, আর পাত্রী কখনোই পছন্দই হয় না শুভমের। কারণটা খুবই সাধারণ, তা হলো নালন্দা। ব্লান্ট কাট চুল, সোজা টান টান চেহারা, বেশ ফর্সা আর মসৃণ ত্বক। ইংলিশ বলার ধরন বেশ আকর্ষক, কথার বুনটে সামনের মানুষ মুহূর্তে বন্দী। অফিসের সুভাষ বলেছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের সমস্ত জ্ঞান তোমার থেকে পাওয়া যাবে আশা করি। তবে তো সুভাষও নতুন করে দেশে বিপ্লবও আনছে, বলে ভুরু নাচিয়েছিল নালন্দা। আগরওয়াল বয়সে প্রবীণ। সে তার থলথলে ভুঁড়ির ওপর হাত রেখে বলেছিল, লড়কিयों को हमेशा खूबसूरत दिखनी चाहिए, इससे मर्द को मूड अच्छा रहता है। नालंदार सरल उत्तर, मर्द को अपनी उम्र पर ध्यान देना चाहिए, जिससे लड़कियां उनकी इज्जत भी कर सके। বসের মুখের ওপরও কথা বলে দেয় এই মেয়ে। যখন তখন নিজের পয়েন্ট রাখে, আর তাতে যুক্তিও থাকে। মেয়েটার প্রমোশন হবে খুব তাড়াতাড়ি। শুভম ওকে পছন্দ করে, আর পছন্দের গাঢ়ত্ব এতটাই ঘন হয়েছে যে এখানে আর অন্য নাম সম্পৃক্ত হতে পারে না। নেহাত মেয়েটার মন বুঝতে পারতো না শুভম, তাই এগিয়ে কিছু বলতে পারতো না। কিন্তু ওর যে কোনো বয়ফ্রেন্ড নেই তা আন্দাজ করতে পারতো, কারণ অফিসে আজ পর্যন্ত কাউকে দেখেনি যে ওর সঙ্গে দেখা করতে বা ওকে পিক করতে এসেছে। এই দোনমনায় প্রায় ৮ মাস কেটেছে, যদিও নালন্দার সঙ্গে একটা সহজ সরল মেলামেশার মতো নৈকট্য ছিল মাত্র। এই নিয়ে সে যখন মহাধন্দে, তখন মা মহানন্দে ঘোষণা করল ঘেটুবাবুর মেয়ের প্রস্তাব এসেছে, আর ওকে মেয়ে দেখতে যেতে হবে। মুহূর্তে কোনো রকম ভাবনা চিন্তায় না গিয়েই শুভম মায়ের প্রস্তাব নাকচ করেছে। বেশ মেজাজ দেখিয়ে বলেছে, ঘেটুবাবুর মেয়ে। মেজাজ দেখিয়েছিল কারণ পদ্মাবতীকেও চিনত। ওদের পাড়ার থেকে বেরিয়ে আর দুটো গলি ছেড়ে ঘেটুবাবুর মুদির দোকান। ও মেয়ে যখন 12 ক্লাসে পড়তো তখন ও দোকানে বসতো। ফোলা ফোলা ভ্যাদ ভেদে পাকা সবেদার মতো চেহারা, গায়ের রং সবেদারই মতো, নাকে সোনার ফুল আর মোটা একখানা অ্যানাকোন্ডার সাইজের বেনি। দোকানের কেনা কটা জিনিস বেশি হলেই অদ্ভুত একটা সুরে করগুনে হিসেব করত। 11-র এক হাতে রইল 1-এর পর 3 আর 1-এ 4। বিরক্ত হয়ে শুভম বলতো, ক্যালকুলেটর ইউজ করতে পারিস না? ও ভ্রুক্ষেপ না করে ওই এক সুরে হিসেব করে যেত। হাতে রইল 3। সেই মেয়ে যাকে আড়ালে শুভম ভুটকি বলতো, তাকে বিয়ে। এ তো অন্যায় শুধু নয়, একরকম অবিচার। শুভম ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারিং পড়াকালীন যে প্রেম হয়নি তা নয়, কিন্তু তা টেকেনি। নিজে সে দেখতে শুনতে ভালো, ছিপছিপে গড়ন। নিয়মিত জিম যায়, তাই চেহারায় তার স্পষ্ট ছাপ পাওয়া যায়। সে কেন সবেদাকে বিয়ে করবে? এ কথা বাড়িতে বলায় প্রায় কুরুক্ষেত্র বেঁধে গেল। কুষ্ঠি মিলে গেছে, আর কি চাই শুভমের? অন্য মেয়ে বিয়ে করবি?
তারপর 2 দিন বাদে ডিভোর্স নিবি? শোনেনি শুভম কড়া গলায় বলেছে, নো নেভার, না মানে না। মা অবশ্য তেমন তর্কে যাননি আর, কিন্তু যার জন্য মনে এতটা বিদ্রোহ করার সাহস, সে কি কখনো হবে শুভমের আপন একজন? বেশি এ নিয়ে না ভেবে শুভম ভাবল, যদি কদিন নালন্দাকে নিয়ে এদিক ওদিক বেরোনো যায় তাতে কি কিছুটা কাছে আসা যায় না? প্রস্তাবটা নালন্দাকে করাই ও বেশ খুশি হলো। অফিস তাড়াতাড়ি ছুটি হয়েছে। নালন্দা অফিস থেকে বেরিয়ে দাঁড়িয়েছিল বাস স্টপে। এগিয়ে এসে শুভম বলল, একটা ভালো রেস্তোরাঁর খোঁজ পেলাম সেদিন ইউটিউবে, দারুণ ফিশ ফ্রাই হয়, যাবে? ও রাজি হলো। তারপর প্রতি শুক্রবার নিয়ম করে বেরোতে লাগলো ওরা। যদিও নিত্য নতুন খাবার আর রেস্তোরাঁর সন্ধান নিয়ে আসতো নালন্দা নিজেই। কখনো সখনো শপিং মলে যেত, আর 3 মাসের ভিতর শুভম দেখল এই হাই মেনটেনেন্স মেয়েকে অভিভূত করার কৌশল রপ্ত করতে গিয়ে ওর অ্যাকাউন্ট প্রায় শূন্য। তাই ব্যাংক ব্যালেন্সের শ্রী ফেরাতে যখন শুভম নিজের পছন্দের বাছা রেস্তোরাঁয় নালন্দাকে নিয়ে আসতে শুরু করলো, তখন না কোচকাতো নালন্দা। মোগলাই পরোটা খেতে গিয়ে যেই টেবিলে বসেছে, তখন এক ছেলে নেতা দিয়ে টেবিল মুছলে নালন্দা মুখে রুমাল চেপে বলেছে, সো আনহাইজেনিক। লজ্জায় পড়ে শুভম। মাছি ভন ভন করতে দেখলে সে বলে, ইউ এ ফ্লাই অন এ টেবিল, কান্ট ইভেন ইমাজিন। শুভমের তখন নতুন গাড়ির ইএমআই চলছে। একটু যে বুঝে সকলকে চলতে হয়। দিনের শেষে ও এক মধ্যবিত্ত বাড়ির ছেলে, যার মা বাবা কষ্ট করে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছেন এবং এখন তার সুখের মুখ দেখার স্বপ্ন দেখছেন, যা ছোট ছোট কদমে পূরণের পথে। কিন্তু এতটা বিলাসিতা কেবল কোটিপতি ব্যবসায়ী পারবে, শুভমের মতন অতি সাধারণ বাড়ির ছেলে নয়। এ কথা ভাবে ভাবে নালন্দা নিজেও বোঝাতে শুরু করেছিল। ধীরে ধীরে শুভমের ফোন কলও মেয়েটা এড়িয়ে চলত। কিন্তু শুভম করে কি? ও যে নালন্দার নেশায় মত্ত। তাই একরকম কাকতি মিনতির স্বরে বলল, ফোনেই বলল, রাত তখন প্রায় 1টা। নালন্দা, আমরা একসঙ্গে কি থাকতে পারি না? বিয়ের কথা বলছিল বাড়িতে। নালন্দার গলার স্বর সেদিন একটু অন্যরকম মনে হয়েছিল। ও বলল, তোমার কি মনে হয় শুভম, আমি তোমার কিচেন সিঙ্কে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজবো? ওভেনে কড়া বসিয়ে কাতলা মাছের মাথা ভাজবো, না খাসির মাংস বসিয়ে প্রেশার কুকারের সিটি গুনবো? হ্যাঁ, কি মনে হয় আমি লন্ড্রি চেক করব? কটা শার্ট কটা প্যান্ট? সরি বেবি, আই ডোন্ট ফিল কমফোর্টেবল ইন ম্যারেজ। একেবারে ভাট আইডিয়া। তারপর ফোন রেখে দিয়েছে নালন্দা। ব্যথায় বুক ভেঙে গেছে শুভমের। রাগ হয়েছে, বিরক্তি এসেছে, আর অপমানিত মনে হয়েছে নিজেকে। তাই একরকম নিজের ওপর বিচার করতে মাকে বলেছে, আমি পদ্মাবতীকে দেখতে যাওয়ার জন্য রেডি। সেদিন হুট করে বলায় আমার মাথা গরম হয়ে গিয়েছিল। মা দাঁত কিরমির করে বলল, এদিকে আমি যে বললুম ওর অন্য ধরনের মেয়ে পছন্দ, পদ্মাবতীকে নয়। কথাটায় হকচকিয়ে গিয়েছিল শুভম। ও এ কথা মুখে তো বলেনি, তবে মা কি করে বুঝলো? আর যদি বুঝেও থাকে, তবে ওদের গিয়ে এতটা সত্যি কথা বলারই বা কি ছিল? কিন্তু মা পরে কিভাবে কথাবার্তা চালিয়ে মেয়ে দেখার পর্ব আবার ফাইনালাইজ করলো। শুভম গেল মা বাবার সঙ্গে। হইচই করা পরিবেশ, ছোট্ট বাড়ি, সেখানে প্রায় গোটা পাড়া জড়ো। পরে জেনেছে সবাই ওদের জ্ঞাতি। এ ওর ঘাড়ে এসে পড়ছিল। এমন একটা মেলার পরিবেশে কি মেয়ে দেখা যায়, যেখানে এখনো নাকে লেগে নালন্দার মাতাল করা সুবাস? ওখানেই এসে বসেছিল পদ্মাবতী। একটা মোটা জড়িওয়ালা তাঁতের শাড়ি পরে পদ্মাবতী অনেক পরে এসেছিল। ওর বাড়ির লোক বলল, ছাদটা ফাঁকা আছে, তোমরা ওখানে শান্তিতে বসে কথা বলে নাও। যদিও মন তখন যন্ত্রণায় ছটফট করছে। ও ভুটকি এখনো ভুটকি আছে। চোখ তুলে তাকানো তো দূর, ও বোধ হয় ভালো করে কথাও বলতে পারবে না। কিছু কিছু মানুষকে এক ঝলক দেখলেই তার ব্যক্তিত্ব কেমন হতে পারে তা বোঝা যায়। তবুও হাঁপ ছেড়ে বেঁচেছিল শুভম।
কারণ এত ভিড় আর এত ছোট জায়গায় ওর হাঁসফাঁস লাগছিল। শার্টের কয়টা বোতাম আলগা করে ছাদের এক কোণে দাঁড়িয়ে শুভম ভাবছিল, ও যা চাইবে তা কোনোদিনও পাবে না। বিয়েটা কি অত সোজা কিছু? খোলা ছাদেও গরম লাগছিল। নুপুরের ছমছম শব্দে বুঝল পদ্মাবতী আসছে। পদ্মাবতী ওর পিছু পিছুই এসেছিল, যদিও একা আসেনি, দুটো হাফ প্যান্ট পরা বাচ্চাকে সঙ্গে এনেছিল। ছেলে দুটো ছাদময় হুড়ুম দুরুম শুরু করলো। এরা যেখানে যায় বুঝি বা সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, এমনটা মনে হচ্ছিল তখন, কারণ তখনও শুভমের অর্কেস্ট্রা বাজা শুরু হয়নি। রাতের সময় হাওয়া ছিল না, মশা ছিল ভালো, আওয়াজ হয়েছিল একটা শোষো, মাথার খুব কাছ দিয়ে শব্দ করে একটা প্লেন উড়ে গিয়েছিল। শুভম বলেছিল আজকে খুব গরম। ওর পায়ের নুপুরের ছমছমে শব্দে একটু কাছে এসে দাঁড়িয়েছিল পদ্মাবতী। শুভম অনেকদিন বাদে ওকে আবার করে দেখল। নাকে সোনার ফুল, মাথায় চুলের পাহাড়, সবই একই রকম থাকলেও একটা পরিবর্তন তো নিশ্চয়ই এসেছে, যা এক ঝলক দেখেই বোঝা যায়। ও বলল, তা কি মনে করে জাদু? কথাটায় জোর ধাক্কা খেলো শুভম। হকচকিয়ে ভুরু কুঁচকে তাকালো, বলল, অ্যাঁ কি? ধুর, তোর কি কি? খানিকটা ভেংচি কেটে পদ্মাবতী বলল, কার কাছে ল্যাং খেয়েছো বাওবা যে সুরসুর করে মুদিওয়ালার মেয়ে দেখতে চলে এলে? বুলা পিসি বলছিল ঘেটুর মেয়েকে নাকি নায়ক শুভমের পছন্দ নয়, তবে এখন কেন জাদু? ঢোক গিলে শুভম ছাড়া ছাড়া ভাবে বলল, এ কি কথা বলার ধরন তোমার? এ তো খুব সভ্যভাবে কথা বলছি আমি। যদি বিয়েতে বারণ না করো তখন দেখবে অসভ্যতা কাকে বলে। তুমি 14 জায়গায় প্রেম করে বেরিয়ে মা বাপের চাপে বিয়ে করতে আসবে না? হারামজাদা, তোমার কলেজ প্রেমের গল্প জানি না ভাবছো? এই এই একদম আমার সঙ্গে এভাবে কথা বলবে না। শুভম চোখ রাঙায়। পদ্মাবতী চোখ পিটপিট করে বলে, সরি, স্লিপ অফ টাং ওই গালটার জন্য, কিন্তু আমি কারো রিপ্লেসমেন্ট নই কেমন। শেষে ফিসফিস করে বলল, গান্ডু ছেলে একটা। হ্যাঁ হ্যাঁ। বেনি দুলিয়ে একটা হাফ প্যান্ট বাচ্চার হাত টান মেরে ধরে সে চলল। ছাদের দরজার মুখে দাঁড়িয়ে একবার ফিরে বলল, আমি বিয়ে পাশ করতে পারিনি, চাকরিও করি না, বাবার দোকান দেখি, কিন্তু আজ পর্যন্ত কাউকে ঠকাইনি। আমি নিজে ঠকতে রাজি আছি, কিন্তু অন্যকে ঠকাতে না। এটাই আমার একমাত্র কোয়ালিটি, আর কোনো গুণ আমার নেই। পদ্মাবতী চলে যাওয়ার পর শুভম কার্নিশে হেলান দিয়ে বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়েছিল। নিজের বুকের ধুকপুকানি এত জোরে এর আগে সত্যি কখনো শোনেনি। পদ্মাবতী কি ওকে থ্রেট করলো, না নিজের রিয়েল ইন্ট্রো দিয়ে গেল? খোলা ছাদে তখন দরদর করে ঘামছে শুভম, আর ঠিক তখনই ফোনটা বাজলো। পকেট থেকে ফোন বের করে দেখলো নালন্দার কল। হড়বড়িয়ে ফোন ধরলে ওপাশ থেকে নালন্দা বলল, সেদিন বোধহয় খুব উল্টোপাল্টা বকেছি, তাই না? আসলে আমার এক বান্ধবী আমায় জোর করে হুইস্কি খাইয়ে দিয়েছিল। জীবনে ওসব খাইনি, তাই ভুল ভাল বকেছি। বলছি শুভম, তুমি যেরকম বলছিলে ওভাবে একটা জীবন শুরু করতে গেলে একে অপরকে খুব ভালো করে জানা দরকার নয় কি? শুভম তখনও ঘোরে কিছুই যেন বুঝে উঠতে পারছে না। একবার এও মনে হলো, জন্মছকের সব বাধাগুলো কি একেবারে হুট করে সরে গেল? শুভম শুধু ওর কথায় সায় দিল, হ্যাঁ তা ঠিক, আমারও তাই মনে হয়। আর যা এত ভিড় ভাড়ে সম্ভব নয়, তাই চলো না এখান থেকে অনেক দূরে বেরিয়ে আসি, যেখানে কেউ থাকবে না, থাকবো শুধু তুমি আর আমি। যাবে? এই প্রস্তাবে রাজি না হওয়ার তো কোনো কারণ ছিল না শুভমের, তাই এক কথায় রাজি হয়ে যাওয়া। যেহেতু হুটহাট প্ল্যান, তাই ফ্লাইট বা ট্রেনে নয়, ওরা দার্জিলিং পৌঁছালো শুভমের 4 চাকায়। সারা রাস্তা নালন্দাকে শুধু কাছে পাওয়ার আনন্দে শুভম অভিভূত হয়ে থেকেছে।
মাঝে মাঝে গাড়ি থামিয়ে রাস্তার পাশের ধাবায় খেয়েছে। রাস্তা যত সরু হতে আর খাড়া হতে শুরু করেছে, তত ড্রাইভিংয়ে মনোযোগ হয়েছে শুভম। গাড়ির ভিতর রোমান্টিক গান, পাশে স্বপ্নের মানুষ আর গন্তব্য পাহাড়, তাও কার সঙ্গে? যার কথা ভেবে ভেবে শুভমের নিশাচর হওয়া। মন খুব ভালো ছিল। ভোর 4টে স্টার্ট দিয়ে একটানা 6 ঘন্টা ড্রাইভ করার পর একটা হোটেলে পুরো ঘন্টা তিনেক রেস্ট নিয়ে আবার গাড়ি চালিয়েছে শুভম। রাত 8টা কি 9টা নাগাদ পৌঁছেছে হোটেলে। হোটেলে শুভম নিজেই বুক করেছিল, টুইন রুম, গাড়ি আউটডোর পার্কিংয়ে, লটে পার্ক করার সুবিধা, সব কিছু সুন্দর, মনের মতো, স্বপ্নের মতো, ইচ্ছে মতন যা খুশি করার উন্মুক্ত সুযোগ। যদিও মনের ভিতরের সারাদিনের ওই ব্যাকুল করা আনন্দটার যেন হঠাৎই অপহরণ হলো। রুম সার্ভিস ছেলেটি চলে যাওয়ার পর নালন্দাকে কল করে চুপ করে বসে আছে। খাটের কাছে দুটো সুইচ, রুম সার্ভিস আর এমার্জেন্সি কলের জন্য। একবার ভাবলো রুম সার্ভিসকে কল করে কিছু খাবার অর্ডার করায়, খুব খিদে পেয়েছে। তার আগে আরও একবার মোবাইলে কল করলো নালন্দাকে, কিন্তু ফোন ধরলো না। 40 মিনিট আগে যদিও ফোন ধরেছিল। আসলে হোটেলে ঢোকার পর বাথরুমে ফ্রেশ হয়ে এসে যখন নালন্দাকে দুধ পরীর মতন ধপধপে মনে হচ্ছিল, সতেজ, সুন্দর, কোমল, আর হাত বাড়িয়ে শুধু ওকে একবার ছুতে মন চাইছিল, তখন একেবারে শখ খাবার ভঙ্গিতে লাফিয়ে উঠে নালন্দা বলেছিল, আমার মাইগ্রেনের মেডিসিনটা? তারপর ব্যাগ হাতড়ে খুঁজলো, মুখ শুকনো করে বলল, আনিনি। আর ওটা সঙ্গে না থাকলে প্যানিক থেকে আমার মাইগ্রেন অ্যাটাক হয়ে যাবে। আর এইখানে এসে যদি বাড়াবাড়ি হয় কেউ সামলাতে পারবে না, আমি নিয়ে আসি। শুভম বলেছে রুম সার্ভিসকে বললে ওরা আনিয়ে দেবে। ও বলল হবে না, ও ওষুধ প্রেসক্রিপশন ছাড়া কেউ দেবে না। আর আমি প্রেসক্রিপশন আনিনি। মোবাইলে ছবি তোলা আছে প্রেসক্রিপশনের। হোটেলে কারোর সঙ্গে নাম্বার শেয়ার করার কি দরকার? শুভম তখন নিজেই ওষুধ আনতে যেতে চাইল। নালন্দা বলল, এতটা ড্রাইভ করে আবার যাওয়ার কি দরকার? আর আমি একা ট্রাভেল করে অভ্যস্ত, আমি একা দুপা গিয়ে একটা ওষুধ আনতে পারবো না। তুমি কিন্তু ওভার পজিটিভ হয়ে পড়ছো। সুন্দর মুখে বিরক্তির রেখা ফুটতে দিতে মন চাইছিল না, তাই এ নিয়ে আর তর্কে যায়নি। হোটেলের কাছে একটা কেমিস্ট শপ আছে, তা হোটেল থেকে বলল, কিন্তু 20 মিনিট 30 মিনিট পার হওয়ার পরও যখন রুমে ফিরছিল না নালন্দা, তখন চিন্তায় পড়ল শুভম। নালন্দাকে ফোন করলে অনেক গাড়ি চলার আওয়াজের ভিতরে ওর গলা পেল। এখানে মেডিসিন শপে এসে হঠাৎ দেখা হয়ে গেল আমার জ্যাঠতুতো দাদার সঙ্গে। ওর বাড়ি এখানেই, আমায় নিয়ে যেতে চাইছে ওর বাড়ি। বৌদিকেও কল করে ফোন ধরিয়ে দিল। কি করি? অদ্ভুত লেগেছে ব্যাপারটা। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলেছে, ফিরছো কখন? রাতটা ওখানে থাকি, সকালে চলে আসবো। সানরাইজ না দেখিয়ে একসঙ্গে সানসেটটা দেখবই। শুনে প্রায় নিভে গেল শুভম। রাতটা যে কীরকম রোমাঞ্চকর হবে তা ভেবেই শরীর উষ্ণ হয়ে উঠছিল। এখন এভাবে উপেক্ষিত হয়ে থাকতে হবে? কি দরকার ছিল নালন্দার ওর জ্যাঠতুতো দাদার আবদার রাখার? এই জন্য কি শুভমের সঙ্গে এত দূরে এলো? বাথরুমে ঢুকে বেশ করে স্নান করলো। তোয়ালে পরে বিছানায় বসে ভাবলো ডিনারটা আনিয়েই নেয়, কারণ খুব খিদে পেয়েছে। আর তখনই মনে হলো ওয়ালেট গাড়িতে ফেলে এসেছে। রুম লক করে পার্কিং লটে এসে শুভম গাড়ির দরজা খুলে ওয়ালেট নিল। চলে আসছিল, কিন্তু কি মনে করে মনে হলো ডিকিতে তো নালন্দার ব্যাগ রয়েই গেছে, ও তো নামায়নি। মেয়েটা বলছিল ও নাকি একা ট্রাভেল করে। গাড়িতে শুভম বাই রোড, যদিও অনেক দূর দূরান্তে বেরিয়ে গেছে। গেল বছর বাইক আর গিয়েছিল ভুবনেশ্বর। এইবার কুম্ভ মেলায় উত্তরপ্রদেশ গেছে, তাই ওর হাত ভালো। কিন্তু এই মেয়ে তো একেবারে এলোমেলো, কখন কি করে কোনো ঠিক নেই। এমনকি নিজের লাগেজটা পর্যন্ত বের করেনি, ছুটেছে ওষুধ আনতে। হয়তো এই লাগেজের ভিতর ওষুধটা রয়ে গেছে। শুভম যদি একটু আগে খেয়াল করতো তবে আর বেরোতে হতো না নালন্দাকে, আর পড়তে হতো না জ্যাঠতুতো দাদার কবলে। এইসব ভাবতে ভাবতে ডিকি খুলতে শুভম চমকে দুপা পিছিয়ে গেছে। মুহূর্তে সারা শরীরে একটা ঝাঁকুনি অনুভব করলো, হাঁটু কাঁপছে। নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে ভ্রম দূর করতে আবারও কাছে এসে ডিকিতে ঝুঁকলো শুভম।
আর ভালো করে দেখলো, যা এক ঝলকে দেখেছিল তা ভুল বা ভ্রম নয়। একটা লাশ, চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে, ডিকিতে গুজুমুজু হয়ে পড়া, বুক ধকধক করছে শুভমের। এক পলকে শব্দ করে বন্ধ করলো ডিকি। মাথা কাজ করছে না। প্রথমে মনে হলো হোটেলের কারসাজি। এখানে ঢুকতেই কেমন অস্বচ্ছন্দ বোধ করছিল। লোকজন কম, শহর থেকে দূরে, রাস্তার ওপর কিন্তু কেমন যেন অদ্ভুত। কিন্তু পর মুহূর্তে মনে হলো ওর গাড়ির চাবি তো ওর কাছেই ছিল। গাড়িও নিজে পার্ক করেছে, এখানকার গেট কিপার নয়। তবে ডিকি খুলে কে লাশ ভরবে? এরপর আর কার দিকে সন্দেহ যেতে পারে? নালন্দা ছাড়া। নিজের রুমে যখন ফিরেছে তখন সারা শরীর গুলোচ্ছে। একটু আগে ভীষণ খিদে পেয়ে থাকলেও এখন তা নেই। গাড়িতে লাশ নিয়ে কি করে নিজেকে বাঁচাবে শুভম? রুমে ফিরে লাগাতার ফোন করে গেল নালন্দাকে। ফোন সুইচ অফ আসছে। ঘাম হচ্ছে শুভমের। বিছানা ছেড়ে উঠে আবার নেমে এলো পার্কিং লটে। গাড়ির সামনে দাঁড়িয়ে দরদর ঘামছে। কি করবে এখন? এরপর গাড়ির থেকে দুর্গন্ধ বেরোবে। কতদিন আগের লাশ শুভম জানে না। হোটেল থেকে চেক আউট করবে আর গাড়ি নিয়ে ফিরে যাবে বাড়ি। তারপর লাশটার কি করবে? পুলিশকে বলবে? উফ, মাথা কাজ করছে না। ক্যা হুয়া সাহাব? প্রশ্নটায় শুভম মারাত্মক চমকে উঠল। তাকিয়ে দেখে সামনে দাঁড়িয়ে একজন নেপালি দারোয়ান। কিছুক্ষণ তার দিকে জড়োর মতো চেয়ে মাথা নাড়ল শুভম। কুছ নেহি। কুছ খো গেয়া ক্যা? শুভমের সারা শরীর কাঁপছিল। কোনো রকম উত্তর দেওয়ার অবস্থায় ছিল না। তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে রুমে ফিরে এলো। শরীর খারাপ করছে। বাথরুমে বেসিনের সামনে দাঁড়িয়ে বমি করার আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু সকালে যা খেয়েছে সবই হজম হয়ে গেছে, তাই সামান্য তেতো জল ছাড়া কিছু বেরোলো না। শরীরে জোর কমে আসছে। কোনো রকমে টলতে টলতে বিছানায় শরীর ফেলে দিল। পেট মোচড় দিচ্ছে। চোখের সামনে নেমে আসছে ঘন অন্ধকার। অন্ধকার আর নিস্তব্ধতার ভিতর শুভম খসখস আওয়াজ শুনতে পাচ্ছিল। আওয়াজটা একটা টানা বিরতির পর আবার হচ্ছে, থামছে, আবার আওয়াজ। এভাবে বেশ কিছুক্ষণ চলতে থাকার পর পায়ে একটা স্যাঁতসেঁতে ভেজা স্পর্শ পেল স্পষ্ট। আর তারপরে বীভৎস চিৎকার। শুভম চিৎকার শুনে ধরফর করে উঠে বসতে দেখে একেবারে ওর নাকের কাছে, প্রায় নাকে নাক ঠেকিয়ে রয়েছে ওই ডিকির লোকটা। ভয়ঙ্কর লাল দুটো চোখ শ্বাস নেওয়ার জন্য কোটর থেকে যেন ঠিকরে বেরিয়ে আসছে। শ্বাসে টান স্পষ্ট। শুভম ভয়ে কাঁপছে। লোকটা প্রাণপণে ওর গলা চেপে ধরেছে। শুভমের দম বন্ধ হয়ে আসছে, কিন্তু ওর হাত নিজের গলা থেকে নামাতে পারছে না। সে শক্তি নেই শুভমের। শুভম নিজের হাত দুটোই খুঁজে পাচ্ছে না। পা দুটো ক্রমাগত দাপিয়ে চলেছে। লোকটার হাতের চাপ বেড়ে চলেছে ক্রমশ। শুভমের শরীর প্রচণ্ড ভার। অনেক কষ্টে শুভমের মুখ দিয়ে বেরিয়ে এলো, মা। আর তারপরেই স্পষ্ট আলো। শুভম বিছানায় শুয়ে। ও ঠিক কোথায় তা ঠাউর করতে কয়েক সেকেন্ড সময় লাগলো। চোখ খুলতে দরজাটা কোথায় বুঝে উঠতে পারছিল না। একটা সময় মাথা পরিষ্কার হলো। ও দার্জিলিংয়ে হোটেলে নালন্দার সঙ্গে এসেছিল। আর পরক্ষণে মনে পড়ল ডিকির লাশের কথা। ধর ফরিয়ে উঠল। এদিকে তখনই রুমের দরজায় বাইরে থেকে কেউ টোকা দিল। শুভম জানে পুলিশ ছাড়া কেউ নয়। পুলিশ কি ওর কোনো কৈফিয়ত শুনবে? ওকে কিছু বলার সুযোগ দেবে কি? শুভমকে একটা উকিল হায়ার করার সময়টুকু। আবারও টোকা। বিছানা ছেড়ে উঠে দরজার কাছে এসে দাঁড়িয়ে আছে চুপচাপ। তৃতীয়বার ধাক্কা পড়ল দরজায়। যেমন উগ্রতা পুলিশের থাকে। একটানে দরজা খুলল শুভম। কিন্তু যা ভাবছিল তা নয়। সামনে দাঁড়িয়ে রুম সার্ভিসের লোক। কফি স্যার। লম্বা একটা শ্বাস ফেলে শুভম দরজা ছেড়ে সরে দাঁড়ালো। ব্রেকফাস্ট অর্ডার করবেন স্যার? ছেলেটি জিজ্ঞেস করলো। হ্যাঁ, এগ পোচ অ্যান্ড টোস্ট, শুভম জানালো। রুম সার্ভিসের ছেলেটি চলে গেলে শুভমের মাথা ভাবনার অঙ্কে ঢুকলো। পুলিশ ছাড়া গতি নেই। ওর পক্ষে এ লাশ একা গায়েব করা অসম্ভব। কিন্তু নালন্দা ওকে এভাবে ফাঁসালো কেন? আরে দূর দার্জিলিংয়ে এনে ফেলার পিছনের কারণটা কি? ওকে ভেবেছিল হিল স্টেশন, তাই পাহাড় থেকে লাশ কোনো খাদে ফেলে দিয়ে যাবে শুভম। তবে কি তাই করবে? কে জানবে, কে দেখবে? পুলিশের দায় পড়েছে ওর কথা শোনার। ওরা কেস ক্লোজ করার জন্য শুভমকে দোষী প্রমাণ করতে বেশি সময় ব্যয় করবে না। আর শুভমের কাছে কি প্রমাণ আছে যে এই লাশের সঙ্গে বা এই খুনের সঙ্গে ওর কোনো সংযোগ নেই? তবে তাই করতে হবে। ব্রেকফাস্ট তাড়াতাড়ি সেরে যখন গাড়ি বের করছে তখন হোটেলের গেটের মুখে কয়েকটা চেনা মুখ মনে হলো। দেখলো। গাড়ি এগিয়ে নিয়ে গিয়ে মাথা বের করলো জানলা দিয়ে। আরে ঘেটু কাকু যে!
পদ্মাবতী আর স্ত্রী সমেত ঘেটুবাবু দাঁড়িয়ে বেশ পুলকিত হয়ে বললেন, ওমা, এ যে শুভম! তা তুমি এখানে একা? ঘুরতে না অফিসের কাজে? কিছুটা ইতস্ততায় শুভম বলল, ওই দুটোই আর কি। বেশ বেশ, আমরা আজই এলাম। পদ্মার আবার পাহাড় ভালো লাগে বড়। তা তুমি কি বেরুচ্ছ? হ্যাঁ, একটু ঘুরে আসি আর কি। যাও যাও। ঘেটুবাবুরা হোটেলের এন্ট্রেন্সের দিকে এগোলো। শুভমের মনের জোর কমে আসছে। একটু আগে যে জোর ছিল লাশ পাহাড় থেকে ফেলার, এখন এসব চেনা মুখ দেখে গা ছেড়ে দিচ্ছে। মনে হচ্ছে এরা বুঝি বাঁচাতে পারে ওকে বিপদের থেকে। ও একা কিছু পারবে না। বেশ কিছুটা ড্রাইভ করে যখন পাহাড়ের গা বাওয়া সরু রাস্তায় উঠেছে, তখন মন সায় দিচ্ছে না এই কাজে। পদ্মাবতীর মুখটা চোখের সামনে কেন বারবার ভেসে আসছে কে জানে। ওর ইনটিউশন কি কিছু বলতে চাইছে? এদিকে দেরি হয়ে যাচ্ছে, বডি ডিকম্পোজ হতে শুরু করেছে নিশ্চয়ই। তাই রাতের অপেক্ষা না করে সকালেই বেরিয়ে পড়েছিল শুভম। নিরুপায় হয়ে আবার হোটেলে ফিরে এলো। গাড়ি পার্ক করে হোটেলে লবিতে ঢুকতে দেখলো লবিতে দাঁড়িয়ে ওখানে রাখা একটা ফুলের টবের ছবি তুলছে পদ্মাবতী। ওর কাছে এসে শুভম দাঁড়ালো। গলা পরিষ্কার করে কোনো রকম ভনিতা না করে সোজা সুজি বলল, তোমার হেল্প দরকার, প্লিজ। ওর দিকে ফিরে ভুরু কুচকে তাকালো সে। সবটা শুনে পদ্মাবতী বেশ গম্ভীর হয়ে রইল। তারপর শ্বাস ছেড়ে বলল, লোকাল থানার সঙ্গে যোগাযোগ করা ছাড়া কোনো উপায় নেই। হয়তো এই জন্য আমাদের ভগবান এখানে পাঠিয়ে দিলেন। আমরা এখান থেকে উকিলের ব্যবস্থা করতে পারবো। কিন্তু পুলিশ শুনবে কেন? তুমি কি লাশ ছুঁয়েছিলে? না। তবে কিসের ভয়? তুমি যে মার্ডার করনি তা প্রমাণ করতে কষ্ট করতে হবে না। আর গাড়ি তো নালন্দাদের ফ্ল্যাটের নিচে রেখেছিলে, সে সময় ওরা হয়তো কিছু করেছে। দুহাতে মাথা চেপে ধরল শুভম। আমি জানি আমি বাঁচতে পারবো না। পদ্মাবতী কাটা ঘায়ে নুনে ছেটা দিয়ে বলল, শালা এই জন্য গান্ডু ছেলে বলেছিলাম। একটা লাশ নিয়ে এত ট্রাভেল করলে তবু টেরটি পেলে না। পদ্মাবতী ওর মহিমায় ফিরে এসেছে, যদিও কোনোভাবে স্বাভাবিক হতে পারছিল না শুভম। যদিও পুলিশকে ডাকা হলো, হোটেলের ম্যানেজারের সঙ্গেও কথা বলা হলো। প্রাথমিক তদন্তের জন্য পুলিশ কাস্টাডিতে নেওয়া হলো শুভমকে। নালন্দা অনেক বুদ্ধি খাটিয়েছিল ঠিকই, কিন্তু হোটেল পর্যন্ত আসাটা ওর ভুল হয়েছিল, যা মাথায় আসেনি শুভমেরও। পুলিশ হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে নালন্দার ওর সঙ্গে হোটেলে আসাটা দেখে নিল। কেস গেল কলকাতায়। নালন্দাকে যখন এ বিষয়ে জিজ্ঞেস করা হলো তখনও অস্বীকার করতেই অ্যারেস্ট করা হলো ওকে। জেরায় অনেক কিছু বেরিয়ে এলো, যেখানে শুভমের সঙ্গে কোনো যোগ পাওয়া গেল না। নালন্দা এক পয়সাওয়ালা ব্যবসায়ের সঙ্গে লিভ ইন করছিল। রণজয় সিনহা নামের ওই ব্যক্তির স্টিলের ফ্যাক্টরি। ভদ্রলোক বিবাহিত, কিন্তু নালন্দা ওকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। রণজয় রাজি না হওয়ায় অশান্তি ভিতর ভিতর বাড়তে থাকে। নালন্দা নিজের স্টার্ট আপ বিজনেস খোলার জন্য এবার টাকার ডিম্যান্ড করে। তখন রণজয় ওকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেয়। নালন্দা আর সহ্য করতে পারছিল না, সব মিটমাট করে আবার আগের সম্পর্কে ফিরে আসার সন্ধি রাখে। রণজয় তাতে রাজি হয়ে আবার আগের মতন ওর ফ্ল্যাটে যাতায়াত শুরু করলে একদিন রাতের ড্রিঙ্কে ঘুমের ওষুধ দিয়ে তারপর মুখে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে নালন্দা। লাশ কী করবে তা ওর আগের থেকে ভাবা ছিল। নিজের ভাই আর তার বন্ধুকে দিয়ে লাশ শুভমের গাড়ির ডিকিতে তোলায় নালন্দা। যখন শুভম ওকে দার্জিলিংয়ে নিয়ে যাওয়ার জন্য পিক করতে ওর ফ্ল্যাটে আসে, ওর প্ল্যান ছিল দার্জিলিংয়ে নিয়ে যাওয়ার নাম করে শুভমকে দিয়ে ডেড বডির ব্যবস্থা করবে। শুভমের বিরুদ্ধে আর কোনো প্রমাণ না পাওয়ায় শুভমকে ছেড়ে দেয় পুলিশ। বিগত কিছুদিনের বিভীষিকা নিয়ে শুভম ঘরে ফিরেছে। ভালো করে স্নান সেরে শুয়েছিল বিছানায়। মা এসে বললেন, আজ ভালো করে কষা মাংস করি কেমন? শুয়ে থেকে শুভম বলল, কিছু না, শুধু পাতলা মসুর ডাল আর ভাত। মায়ের গলায় হঠাৎ খুশির আমেজ শোনে শুভম। ও মা, আয়। বোঝে হয়তো চেনা কেউ এসেছে, কিন্তু ঘরে নুপুরের ছমছম শব্দ পেলে ফিরে তাকিয়ে দেখে পদ্মাবতী। শুভম উঠে বসলে পদ্মাবতী ভুরু নাচিয়ে বলে, কি গুরু, পুরো কাঁটা চচ্চড়ি হয়ে যাচ্ছিল যে। তোমাদের সেদিন না দেখলে আমি হয়তো কেসটা এত জটিল করে ফেলতাম যে আর কোনোভাবে নিজেকে নির্দোষ প্রুভ করতে পারতাম না। পদ্মাবতী পাশে এসে বসলো। শুভম দেখছিল ওকে। শ্যাম্পু করা উড়ো উড়ো চুল, জানলার সকালের মিঠে হাওয়ায় ওর কপালের অলোক উড়ছে। মিষ্টি দেখতে মেয়েটাকে, শ্যামলা,
ধাত মোটার দিকে মুখের ছাদের সঙ্গে সামঞ্জস্য রাখা মোটা নাকে বসানো সোনার ফুলটাও বেশ মানানসই। একটা নিঃশ্বাস ফেলে শুভম বলল, তুমি যখন আমার খোঁজ করতে এসেছো, তবে কি আমি মনে করতে পারি আমার জন্য তোমার কোথাও না কোথাও একটা জায়গা আছে? পদ্মাবতী বলল, অবশ্যই আছে। আমি তো তোমাকে বলেছি কাউকে ঠকাতে পারি না। তুমি যেখানে আমার কাছে সেদিন হেল্প চাইলে সেখানে তোমায় বিপদে ফেলে পালাই কি করে? একটু হেসে ফেলে শুভম বলল, আর যদি বলি আজীবন আমায় বিপদ থেকে এভাবে রক্ষা করার দায়িত্ব নিতে? সঙ্গে সঙ্গে চোখ ছোট করে তাকায় পদ্মাবতী। এই তো, অমনি চরিত্রের দোষ শুরু হয়ে গেল তো। তোমার খালি প্রেম আসে না? প্রথমে তো আমায় গাওয়ার বলে রিজেক্ট করে ছুটেছিলে কার্ভড ফিগারের দিকে, এখন তুমি ঝাড় খেয়ে আমায় ঝাড়ি মারছো। বাও বা, দার্জিলিং কি করতে গিয়েছিলে তা কি ভাবছো শহর শুদ্ধ লোকের জানতে বাকি আছে? বিয়ে আমি তোমাকে তো অন্তত করছি না, আর তুমি বা কেমন প্রেমিক? দুদিন রোসো, দেখো যদি তোমার নালন্দা ফিরে আসে। ফিক করে হেসে পদ্মাবতী উঠে গেল, দরজার কাছে এসে দাঁড়িয়ে পড়ল, ফিরে বলল, যদি কখনো মনে হয় আমাকে ছাড়া আর অন্য কাউকে ভাবতে পারছো না, সেদিন এসো, কিন্তু প্লিজ চান্স মেরো না শুধু শুধু। পদ্মাবতী চলে গেল। সেদিকে তাকিয়ে রইল শুভম। প্রেম আর কামের ভিতর বিস্তর তফাৎ, যতটা তফাৎ রাগ আর শান্তির। এতদিনের শুভম তফাৎটা বোধহয় বুঝেছে, কিন্তু তা কি বোঝাতে পারবে চটজলতি সিদ্ধান্তে নেমে আসা এই রাগী মেয়েটাকে? শুভম একা একাই হাসছে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।